দামি গাড়ি, দামি বাড়ি, বিলাসবহুল জীবনযাপন করতেন তৌহিদ আফ্রিদি। টাকার জোরে মানুষকে মানুষ মনে করতেন না এই আফ্রিদি। ক্যামেরার সামনে একরকম, ক্যামেরার বাইরে আরেক রকম, এমন কথাই শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভুক্তভোগীদের কাছে। প্রশ্ন হচ্ছে, তৌহিদ আফ্রিদির কাছে এত টাকা কোথায় থেকে এলো? বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভারতের হোটেল খ্যাত ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান ডিবি হারুনুর রশিদ যেখানে যেতেন সেখানে তৈরি করতেন অনৈতিক কর্মকাণ্ডের আখড়া। সেসব আখড়ার নারী সরবরাহ করতেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। শুধু তাই নয়, নিজের গুড বয় চেহারার আড়ালে প্যাড বয় মেজাজের আফ্রিদি মাদক সহ নানা অপরাধেও জড়িত ছিলেন। আর সেসব অপরাধ বীর দর্পে চালিয়ে যাওয়ার জন্য তিনি আশ্রয় উৎসাহ পেতেন দিদি হারুনের। তাকে চাচাও ডাকতেন তৌহিদ আফ্রিদি। আর কমিশন পাওয়ার কারণে হারুনের যাবতীয় কর্মকাণ্ডের পেছনে ছিলেন পতিত ফ্যাসিস্ট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুলিশ ও গোয়েন্দা সূত্র মতে কামালের যোগ সাজসে তৌহিদ আফ্রিদি ও ডিবি হারুন একটি অর্থ হাতিয়ে নেওয়ার চক্র গড়ে তুলেছিলেন। তাদের টার্গেট ছিলেন শিল্পপতি বা ব্যবসায়ীরা। কোনো অপরাধ সংগঠিত করে টার্গেটকৃত শিল্পপতি বা ব্যবসায়ীদের নাম ছড়িয়ে দিয়ে তা মিডিয়াতে ছড়িয়ে দিত এই চক্র। তেমনই একটি ফাঁদ পাতা হয় আলোচিত মোশাররফ জাহান মুনিয়ার মৃত্যুকে ইস্যু করে। 2021 সালের রমজান মাসে মুনিয়ার মৃত্যুর পর এর সঙ্গে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সুবহান আনভীরের নাম জড়িয়ে অপপ্রচার চালানো হতে থাকে। তার নেপথ্যে ছিল তৌহিদ আফ্রিদি ও হারুনুর রশিদের টাকা হাতিয়ে নেওয়ার চক্র। শুরু হয় তাদের নোংরা খেলা। বসুন্ধরা গ্রুপের কাছে 100 কোটি টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে মুনিয়ার মৃত্যুর ঘটনার পুরো দায় বসুন্ধরা গ্রুপের উপর চাপানো হবে বলে তারা হুমকি দিতে থাকে। যদিও আইনের প্রতি শ্রদ্ধাশীল বসুন্ধরা এমডি সায়েম সুবহান আনভীর সেই ফাঁদ উতরে গেছেন। এরপর দুবার তিনি আদালত থেকে খালাস পেয়েছেন। তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের পর মুনিয়ার মৃত্যুর রহস্য খুলতে শুরু করেছে। বিষয়টিতে সায়েম সুবহানকে অহেতুক জড়ানোর বিষয়টি সামনে আসছে। তৌহিদ আফ্রিদির ফাঁস হওয়া কল রেকর্ড থেকে জানা যাচ্ছে মুনিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এছাড়া এক নারী তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে আফ্রিদি তাকে হুমকি দিয়ে বলেছে মুনিয়ার মতোই তার অবস্থা হবে। এই বিষয়টিকে সবাই মুনিয়ার মৃত্যুর রহস্য উন্মোচনের টার্নিং পয়েন্ট হিসেবে মনে করছে। আর মুনিয়ার মৃত্যুর পেছনে আফ্রিদির জড়িত থাকার ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। এই বিষয়ে জানতে চাইলে সিআইডির এক কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে তারা এ ধরনের তথ্য পেয়ে যাচাই করছেন। শুধু মুনিয়া ইস্যুই নয়, গণ অভ্যুত্থানকালের হত্যা মামলায় গত 24 আগস্ট বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের পর তার আরও অপকর্মের বিষয়গুলো বেরিয়ে আসছে। এই অপকর্মের মাধ্যমেই তৌহিদ আফ্রিদি গড়ে তোলেন কোটি টাকার পাহাড়, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাই। এখন আমি আপনাদেরকে দেখাবো তৌহিদ আফ্রিদি এবং তার মা, তার পরিবারের নষ্টামি। হ্যাঁ বন্ধুরা, শুধু কি তৌহিদ আফ্রিদি মেয়েদেরকে নিয়ে ব্যবসা করতো? এটা কি ভুল না এটা ঠিক? বন্ধুরা জানলে অবাক হয়ে যাবেন। তৌহিদ আফ্রিদি একা নয়, তার পরিবারের তার মা, তার বাবা কিভাবে এমন একটা মেয়েদের ব্যবসা করতো, নষ্টামি কাজ করতো দেশের মধ্যে। চলুন সেই সব ভিডিওগুলো আপনাদেরকে একে একে দেখিয়ে দিই। এবার তৌহিদ আফ্রিদির 3 ডিভাইসে ভয়ঙ্কর তথ্য মিলেছে। বেসরকারি টিভি চ্যানেল মাই টিভি চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথীর বেপরোয়া ছেলে তৌহিদ আফ্রিদি যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় এখন রিমান্ডে রয়েছেন। জিজ্ঞাসাবাদে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেই তথ্য যাচাই বাছাই করছে পুলিশ। সেই সঙ্গে তার কাছ থেকে জব্দ করা 3টি ডিভাইস ফরেনসিক পরীক্ষার প্রক্রিয়া চলছে। এসব ডিভাইসে নানা তথ্য মিলেছে। রাষ্ট্রবিরোধী অনেক ভয়ঙ্কর তথ্য প্রমাণ থাকার প্রাথমিক প্রমাণও মিলেছে। এর বাহিরে সে টাকার জন্য নিজের মা, বোন, স্ত্রী এমনকি শালীকেও বিক্রি করতে ছাড়েনি। জানা যায় তৌহিদ আফ্রিদি হাসিনার গোলামির পাশাপাশি কন্টেন্ট বানিয়ে মোটা অঙ্কের অর্থ আয় করত। আর এসব কন্টেন্টের প্রয়োজনে সে তার পরিবারের নারীদেরও খোলামেলাভাবে উপস্থাপন করত। এই উপস্থাপনা থেকে বাদ যায়নি তার মা, বোন থেকে শুরু করে স্ত্রী, শালীও। কন্টেন্ট বানানোর শুরুতে সে প্রাপ্তবয়স্ক হলেও মা বোনের সাথে খোলামেলা ভিডিও তৈরি করত। আর বিয়ের সময় সে শালীকে নিয়ে এতটাই মজা মাস্তিতে মেতেছিল যে শুরুতে অনেকেই তার শালীকেই বউ মনে করেছিল। পরে নানান দেন দরবার করে বিষয়টি মীমাংসা করা হয়। তৌহিদ আফ্রিদির নাম শুধু অপরাধ চক্রে নয়, মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও বারবার আলোচিত হয়েছে। নায়িকা দিঘির সাথে তার সম্পর্ক নিয়ে কানাঘোষা কিংবা যমজ বোন রাইসা, রিশাকে ঘিরে বিবাহ বিতর্ক, এসব কারণে বারবার ভাইরাল হয়েছেন তিনি। তবে ভুক্তভোগীদের মতে এসব রঙিন কাহিনীর আড়ালে লুকিয়েছিল ভয়ঙ্কর বাস্তবতা। ভুক্তভোগীদের দেওয়া তথ্য বলছে, আফ্রিদি সাধারণত তরুণীদের বিয়ে বা মডেল বানানোর প্রলোভন দেখাতেন।
কেউ যদি তার ইচ্ছার বিরুদ্ধে যেত তখনই প্রকাশ্যে আসত তার ভয়ঙ্কর রূপ। গোপনে ধারণ করা অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে ভুক্তভোগীদের বাধ্য করতেন নানান সম্পর্ক বজায় রাখতে। একাধিক তরুণী অভিযোগ করেছেন ক্ষমতাধর ব্যক্তিদের সাথে যোগাযোগ দেখিয়ে আফ্রিদি নিজেকে অজেয় প্রমাণ করতেন। এমনকি গুলশান ও বনানীর আড্ডা কেন্দ্রগুলোতে মাদক সাপ্লাই থেকে শুরু করে বিত্তবানদের বিনোদনের জন্য তরুণীদের পাঠাতেন বলেও অভিযোগ রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ ইরফান বলেন, তার কাছ থেকে মোবাইল ফোন, হার্ড ডিস্ক ও ম্যাকবুক জব্দ করা হয়েছে। এসব ডিভাইস ফরেনসিক পরীক্ষা করা হবে। এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আপাতত এ বিষয়ে কিছু বলা যাবে না। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন বলেন, আসামি তৌহিদ লাইভে এসে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে আন্দোলনকারীদের নারকীয় হত্যা করতে উৎসাহিত করেন। তার বিরুদ্ধে যথাযথ তথ্য প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হওয়া ডিভাইসে অবশ্যই ভয়ঙ্কর তথ্য প্রমাণ আছে। এগুলো ফরেনসিক পরীক্ষা করলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ষড়যন্ত্র, কার কি ভূমিকা এবং আন্দোলন দমনে কি ধরনের যোগ সাজস ছিল তা জানা যাবে। সংশ্লিষ্ট সূত্র বলছে, উদ্ধার হওয়া ডিভাইসগুলোতে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করে একাধিক আওয়ামী লীগ নেতার সঙ্গে যোগাযোগের প্রমাণ রয়েছে। এসব চ্যাটে আন্দোলনের সময় কোথায় কিভাবে আন্দোলন দমন করা হবে সেসব পরিকল্পনা তথ্য রয়েছে। তৌহিদের বিরুদ্ধে মুখ খোলা শুরু করেছেন ভুক্তভোগীরা। সবিজ অঙ্গনেও চলছে আলোচনা। তৌহিদ আফ্রিদিকে ঘিরে এই ব্যাপক আলোচনার মাঝে এবার তাকে ইঙ্গিত করে এক পোস্ট করলেন অভিনেতা শামীম হাসান সরকার। ফেসবুকের সেই পোস্টে যদিও তিনি তৌহিদ আফ্রিদির নাম উল্লেখ করেননি, তবে পোস্টটি তৌহিদকে নিয়েই, এমনটাই ধরে নিচ্ছেন অনুরাগীরা। নিজের ফেসবুক পেজে শামীম যেন তৌহিদ আফ্রিদিকে ইঙ্গিত করে বললেন, অন্যের বিপদ পড়া দেখে আমার আনন্দ লাগে না, সে যাই হোক, তবে যার সাথে ঘটে তার অবশ্যই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, কারণ সে তখন বন্ধু, চামচা, শত্রু সবাইকে চিনে ফেলে। ভবিষ্যতে তাদের হাতে আর প্রতারিত বা খুন হবে না। তৌহিদ ভুল করেছেন এমনটা ইঙ্গিত করে তিনি পরামর্শ দিয়ে লেখেন, আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে এবং নিজের ভুল শুধরে নিতে পারলে সফল হওয়া অসম্ভব কিছু না। সত্যি বলছি, অন্যের বিপদে পড়ে আমি খুশি হই না। তৌহিদের সঙ্গে যা হচ্ছে তা কর্মফল হিসাবে দেখছেন শামীম। সবাইকে কর্মফল ভোগ করতে হবে জানিয়ে শামীম বলেন, সবাই সবার কর্মফল ভোগ করবে, আমিও করি, আপনিও করেন, সবাই করে। এতে অবাক হওয়ার কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই। ইহকাল এতটাই ছোট যেখানে অন্যের দিকে তাকানোর সময়ও থাকে না। এর আগে রবিবার রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ি থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ ইরফান তাকে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, আসামি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ ও বিদেশে একজন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর এবং মাই টিভি চ্যানেলের পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ পদ থেকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বিগত পতিত সরকারের বিশেষ সুবিধাপ্রাপ্ত ও আজ্ঞাবহ হয়ে ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেন। 24 জুলাই স্বৈরাচারীর পক্ষ নিয়ে তিনি সেলিব্রিটি ও অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে আন্দোলন বন্ধের জন্য প্ররোচিত করেছেন এবং যারা দ্বিমত পোষণ করেছেন তাদের বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখিয়েছেন। এক্ষেত্রে সরাসরি একজন মিডিয়া সন্ত্রাসী ও প্রভাবশালী কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এবং ওই টিভি চ্যানেলের পরিচালক হয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে লাইভ প্রচার করে উস্কানিমূলক বক্তব্য ও প্রচার কার্যক্রম চালিয়ে ছাত্র জনতার দাবি উপেক্ষা করে আন্দোলন বিরোধীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদত যোগান। আরও বলা হয়, আসামির উস্কানিমূলক কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে স্থানীয় আওয়ামী সন্ত্রাসী, রাজনৈতিক নেতা, কর্মী ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নির্বিচারে গুলি বর্ষণে মামলার ভিকটিম আসাদুল হক বাবু মৃত্যুবরণ করেন বলে তদন্তে প্রকাশ পায়। মামলার প্রকৃত ঘটনা, অজ্ঞাতনামা আসামিদের পরিচয় শনাক্তকরণ ও রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য 7 দিনের রিমান্ড প্রয়োজন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 2015 সালে ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পথ চলা শুরু করেন তৌহিদ আফ্রিদি। মাত্র 1 বছরের মধ্যে পরিচিতি বৃদ্ধি পায় এবং 2 বছরের মধ্যে তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা পৌঁছায় 10 লাখ। বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইবার 63 লাখের বেশি। জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি বিভিন্ন বিতর্কে ও সামাজিক আলোচনায়ও তিনি থাকেন। চলুন তার 10 বছরের ক্যারিয়ারে সবচেয়ে আলোচিত 10টি ঘটনা জেনে নেওয়া যাক। 1. দিঘির সঙ্গে প্রেমের গুঞ্জন। চিত্রনায়িকা দিঘির সঙ্গে ঘনিষ্ঠতার ছবি ও ভিডিও ভাইরাল হলে প্রেমের গুঞ্জন ছড়ায়। দিঘি বারবার স্পষ্ট করেছেন তারা শুধুমাত্র ভালো বন্ধু। 2. কলকাতার নায়ক দেবকে মামা বলা।
ভারতের অভিনেতা দেবের সাক্ষাৎকারে তাকে মামা বলে সম্বোধন করা ভিডিও ভাইরাল হয়ে কোটি ভিউ পায়। 3. শালিকা বিয়ে নিয়ে বিভ্রাট। গত বছরে বিয়ের সময় গুজব ছড়ায় যে তিনি শালিকাকে বিয়ে করেছেন। বাস্তবে তিনি রিশাকে বিয়ে করেছেন, তবে তার যমজ বোন রায়শাকে নিয়ে বিভ্রাটের কারণে রায়শা বুলিংয়ের শিকার হন। 4. কোটা আন্দোলনে নীরবতা। কোটা আন্দোলনের সময় তিনি নীরব থাকায় সমালোচিত হন। এর আগে ডিবির সাবেক প্রধানের সঙ্গে তার ঘনিষ্ঠতাকে নিয়েও প্রশ্ন ওঠে। 5. 10 লাখ সাবস্ক্রাইবারের রেকর্ড। 2015 সালে শুরু করা চ্যানেল মাত্র 2 বছরে 10 লাখ সাবস্ক্রাইবার পায়, যা তাকে দেশের শীর্ষ ইউটিউবারের মধ্যে নিয়ে আসে। 6. বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণে সমালোচনা। 2017 সালে সিলেটের ভয়াবহ বন্যায় ত্রাণ বিতরণের ভিডিওতে অসহায় মানুষের দুর্দশা দেখানোর কারণে সমালোচনার মুখে পড়েন। 7. মন্ত্রী এমপি সাক্ষাৎকার। জনপ্রিয় রাজনীতিবিদ ও মন্ত্রীর সাক্ষাৎকার নিয়ে আলোচনার জন্ম দেন। অনেকে তাকে তরুণদের কণ্ঠস্বর মনে করলেও সমালোচকরা বলেন এসব সাক্ষাৎকার সাজানো ছিল। 8. বিদেশ ভ্রমণ ও বিলাসী জীবনধারা। দুবাই, মালদ্বীপ ও ইউরোপ ভ্রমণের ব্লগে বিলাসী জীবনধারা দেখানোর কারণে নেটিজেনদের প্রশ্ন ওঠে আয়ের উৎস নিয়ে। 9. প্রাঙ্ক ভিডিও নিয়ে বিতর্ক। ক্যারিয়ারের শুরুতে করা প্রাঙ্ক ভিডিওগুলোতে কিছু মানুষ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তেন, যা পরে সামাজিক মাধ্যমের ট্রল এবং সমালোচনার জন্ম দেয়। 10. সিআইডির হাতে গ্রেফতার। 2025 সালের আগস্টে বরিশাল থেকে তাকে সিআইডি গ্রেফতার করে। এই ঘটনায় আবারও আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি। বন্ধুরা, গ্রেফতার হয়েছে বলে এখন আফ্রিদিকে নিয়ে নানান জনে নানান কথা বলছেন। তবে সত্যি বলতে বিশেষ করে পরিবারের নারীদের নিয়ে আফ্রিদির নোংরা ভিডিওর কারণে তাকে কখনোই ভালো লাগতো না। আমন্ত্রণটা করছিল তৌহিদ আফ্রিদি জানুয়ারি মাসের 22-24 তারিখের দিকে। ওই সময়টাতে তৌহিদ আফ্রিদি ভাইয়া আরেকজন কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে আমাদেরকে ইনভাইট করে, বলে যে গুলশান ক্লাবে অনেক হেজিম্যান নাম ছিল। আচ্ছা, যাওয়ার পিছনে আমার উদ্দেশ্য ছিল RS ফাহিম ভাইয়া আসবে, তৌহিদ আফ্রিদি ভাইয়া আসবে, এবং তৌহিদ আফ্রিদি ভাইয়াকে এর আগে আমি কখনো দেখি নাই, এবং এরকম একটা প্রোগ্রাম আমি মিস করবো এটা তো হতেই পারে না। ওখানে অনেক রাজনৈতিক অনেক মানুষ ছিল, ওই সাদ্দাম টাদ্দাম এরাও ছিল ছাত্রলীগের। ডিনারের পরে ফ্রিতে মদ খাওয়ানোর ব্যবস্থা করছে। তো এটা যে মদ ছিল এটা আমি বুঝতে পারিনি। ওখানে আনলিমিটেড মানুষের ইচ্ছা মতো মদ খাওয়াচ্ছে। এর পরের ঘটনা হচ্ছে একটা প্রোগ্রামে শেখ হাসিনা ছিল, বেশ কিছু মন্ত্রী মিনিস্টাররা ছিল, ওইখানেও ডাকা হয়েছিল, ভয়ে যায়নি, কারণ সে নাই এতেই মদ খাওয়াইছে, সে থাকলে জানি আর না জানি কি কি খাওয়ায়। আপনি কি বলছেন ঠিক আছেন তো? আপনি একদম ঠিক আছে। আমি কিন্তু একটা ভিডিও দেখে এসেছি যেখানে আপনি বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী সেই পার্টিতে মদ অফার করা হয়েছিল সেখানে কিন্তু সবাইকে। শেখ হাসিনা ছিল না, আমন্ত্রণটা করছিল তৌহিদ আফ্রিদি। গত বছর অক্টোবরে একটা এজেন্সি থেকে কল করা হয়, কল করে বলা হয় যে কেরানীগঞ্জের রাস্তার উন্নয়ন নিয়ে একটা ভিডিও বানাতে হবে, মানে ফুড ব্লগিং এর মাঝখানে আমি জাস্ট কেরানীগঞ্জের যে রাস্তার উন্নয়নটা হয়েছে এটা যেন আমি ফুটাই তুলি। খুব খুশি হয়েছি, সরকারি প্রজেক্ট ভাই, কেনা কাজ করে, সরকারি কাজ, রেমুনেশন কি আর 1-2 টাকা নিব, ভালো একটা অ্যামাউন্ট বলছি, তারা রাজি হয়েছে, অ্যাডভান্সও পাঠাই দিয়েছে। পরে আমি কেরানীগঞ্জে গেলাম, যে আমি ভিডিও বানায় নিয়ে আসলাম, ফুড ব্লগিং ছিল এবং রাস্তাঘাটের যে উন্নয়ন সেটাও ছিল। তখন তারা আমাকে জানালো যে আপনি একটু কষ্ট করে নসরুল হামিদ বিপু, যেই বিদ্যুৎ প্রতিমন্ত্রী মনে হয় ছিল, উনার ব্যাপারে কথা বলতে হবে। বলতেছে যে আপনাদেরকে কিছুদিন পরে একটা ইনভাইটেশন করা হবে, ওখানে অনেক মন্ত্রীরা থাকবেন, সেখান থেকে তার ফুটেজটা নিবেন। তো তখন আমি বললাম যে আমি তো ভিডিও ওকে মানে ডান করে ফেলছি, এডিট করে ফেলছি, এখন আমি এটা কিভাবে অ্যাড করব। তো পরে আমি ভিডিওটা ওভাবে রেখে দিই, আমি ভিডিওটা তখন আপলোড দিই নাই। নির্বাচনের ঠিক একদিন আগে আমাকে ফোন করে বলা হলো আজকে ভিডিওটা আপলোড দেন। তখন আমি বললাম যে আমি তো এই ফুটেজটা নিতে পারিনি, কারণ আমি তো এই প্রোগ্রামে যাইনি। তখন বললো যেমনি আছে অমনি আপনি আপলোড দেন। আমি আপলোড দিলাম জানুয়ারি মাসের 22-24 তারিখের দিকে। ওই সময়টাতে তৌহিদ আফ্রিদি ভাইয়া আরেকজন কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে আমাদেরকে ইনভাইট করে, বলে যে গুলশান ক্লাবে অনেক হেজিম্যান নাম ছিল। আচ্ছা, তাকে দিয়ে কল করায় বলে যে অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটর আসবে এবং রাজনৈতিক কিছু মানুষজনও থাকবে, আপনারা ইনভাইটেড, ডিনার করে যাবেন। তো ওখানে আমি যাওয়ার পিছনে আমার উদ্দেশ্য ছিল RS ফাহিম ভাইয়া আসবে, তৌহিদ আফ্রিদি ভাই আসবে, এবং তৌহিদ আফ্রিদি ভাইয়াকে এর আগে আমি কখনো দেখিনি, এবং ডানা ভাই জোস, কারিনা কাইসার আপু, ইনারা এই 4 জন যাবে, এবং এই 4 জনের জন্যই মূলত আমার ওই প্রোগ্রামে যাওয়া। ও আরেকজন ছিল তাসরিফ খান, তাকে আমার ভীষণ পছন্দের, আমি তার বিশাল বড় ফ্যান। এনারা যাবেন এবং এরকম একটা প্রোগ্রাম আমি মিস করবো এটা তো হতেই পারে না। ওখানে অনেক রাজনৈতিক অনেক মানুষ ছিল, ওই সাদ্দাম টাদ্দাম এরাও ছিল ছাত্রলীগের। ডিনারের পরে ফ্রিতে মদ খাওয়ানোর ব্যবস্থা করছে। তো এটা যে মদ ছিল এটা আমি বুঝতে পারিনি। আমার হাজবেন্ডকে আমি বললাম কি যে তুমি তোমার জন্য নিয়ে আসো 1 গ্লাস, আমার জন্য নিয়ে আসো 1 গ্লাস। তো গেছে আনতে, তারপরে ও এক সিপ খেয়ে দেখে যে একটু টেস্টটা একটু ভিন্ন ভিন্ন। গ্লাসটা সাথে সাথে রেখে আইসা আমাকে বলতেছে ফাবু চলো এখান থেকে চলে যেতে হবে। এখন আমাকে বলতেছে তুমি জানো ওখানে কি হচ্ছিল? আমি বলছি না। পরে বলতেছে ওখানে আনলিমিটেড মানুষের ইচ্ছা মতো মদ খাওয়াচ্ছিল। পরে আমার হাজবেন্ড আমাকে বলতেছে কোনোদিনও ভুলেও এই কথাগুলো কারোর সাথে শেয়ার করবে না।
এর পরের ঘটনা হচ্ছে একটা প্রোগ্রামে শেখ হাসিনা ছিল, বেশ কিছু মন্ত্রী মিনিস্টাররা ছিল, ওইখানেও ডাকা হয়েছিল, ভয়ে যায়নি, কারণ সে নাই এতেই মদ খাওয়াইছে, সে থাকলে জানি আর না জানি কি খাওয়ায়। আগে বলার সাহসটা পাননি, কিন্তু এখন বলছেন, তাহলে কি আগে আপনার বাক স্বাধীনতা কোনোভাবে হরণ করে রাখা হয়েছিল? বিষয়টা হচ্ছে তাদের হাতে ক্ষমতা ছিল, তাদের এগেনস্টে কথা বললে দেশে তো থাকা যাবে না। নেক্সট যদি কেউ ক্ষমতায় আসে তার এগেনস্টেও আপনি কথা বলতে পারবেন না, আমিও কথা বলতে পারবো না। ভিডিওটির মাধ্যমে বন্ধুরা আশা করছি আপনারা জানতেই পেরে গেছেন তৌহিদ আফ্রিদি, তার পরিবার, তার বাবার এক একটা ইতিহাস। তারা যে চ্যানেলটি মাই টিভিকে নিয়ে এত বড় লোক হয়েছে, এত ধনী হয়েছে, সেই মাই টিভি চ্যানেলটাও তাদের নিজেদের নয়, এটা প্রতারণা করে তারা একজনের হাত থেকে নিয়ে নিয়েছিল। বন্ধুরা কথাই আসে না, সত্যি একদিন প্রকাশই পেয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ।